সাত ব্যাংকে সালমান এফ রহমানের ঋণ ৩৬,০০০ কোটি টাকা। দেশের আর্থিক খাতে এক অভিশপ্ত নাম সালমান এফ রহমান। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। দরবেশ বাবা খ্যাত এই মানুষটির নামে গত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। এছাড়া বিগত কয়েক দশকে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই। তিনি গত ৩ বছরেই দৃশ্যমানভাবে বাজার থেকে ৬,৬০০ কোটি টাকা নিয়েছেন, অদৃশ্য সহ ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, দেশের সরকারি ও বেসরকারি ৭টি ব্যাংক থেকে নামে বেনামে ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এসব ঋণ নেয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। পর্যাপ্ত জামানতও নেই অধিকাংশ ঋণে। আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনঃতফসিল। সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা। রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে। জনতা ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ। সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ বের করেছেন। এই ব্যাংকে বেশিরভাগ ঋণই ছিল তার বেনামি। এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা ঋণ ১০,০০০ কোটি টাকা দেখিয়ে আসছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার ২৯ প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন ফান্ডেড ২১,৬৮১ কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে। ২০২৩ সালের শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের ২ প্রতিষ্ঠানে ২৩,০৭০ কোটি টাকার ঋণ স্থিতি দাঁড়িয়েছে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের ২০,৭৫২ কোটি টাকা, ফান্ডেড ২০,২০৮ কোটি এবং নন ফান্ডেড ৫৪৪ কোটি টাকা। বেক্সিমকো লিমিটেড ফান্ডেড ১,৯৯৪ কোটি ও নন ফান্ডেড ৩২৪ কোটি টাকার ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একক গ্রাহককে মূলধনের ২৫% বেশি ঋণ দেওয়ার নিয়ম নেই। তবে জনতা ব্যাংক একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের ৯৪৯.৭৮% ঋণ সুবিধা দিয়েছে। আইএফআইসি ব্যাংক থেকেও নামে বেনামে ঋণ। সালমান এফ রহমান নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে নন ফান্ডেড ১,০২০ কোটি টাকা, সানস্টার বিজনেসের নামে ৬১৫ কোটি, ফারেস্ট বিজনেসের নামে ৬১৪ কোটি, কমোডিটিস লিমিটেডের নামে ৬১২ কোটি, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ৪৫৫ কোটি, অ্যালটন ট্রেডিং লিমিটেডের নামে ৪৪৯ কোটি, নর্থ স্টোন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ৪২১ কোটি, আলফা এন্টারপ্রাইজ লিমিটেড নামে ৫৬৯ কোটি এবং অ্যাবসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ৪৬৩ কোটি টাকা ঋণ নেন। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই বেনামি। ন্যাশনাল ব্যাংক। বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংক থেকেও সালমান এফ রহমান বেনামে ঋণ বের করে নিয়েছেন। ব্যাংকটি থেকে এসব ঋণ বহু বছর আগের। কোনো অর্থ পরিশোধ না করে নিয়মিত থেকে যাচ্ছেন। জানা যায়, ন্যাশনাল ব্যাংক থেকে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে ফান্ডেড ৮৩৬ কোটি টাকা, বেক্সিমকো গ্রুপের অনুকূলে ফান্ডেড ৮২৩ কোটি, বেক্সিমকো এলপিজি ইউনিট ১ ও ২ অনুকূলে ফান্ডেড ১,২৩৪ ও নন ফান্ডেড ৫৯ কোটি টাকা ঋণ নিয়েছে। সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে দীর্ঘদিনের ঋণ। তথ্য অনুযায়ী অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেডের ফান্ডেড ৬৬৩ কোটি টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দিয়ে নিয়েছে ফান্ডেড ৩৭৫ কোটি টাকা এবং বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড ফান্ডেড ৩০০ কোটি ও নন ফান্ডেড ৭১ কোটি টাকা ঋণ নিয়েছে। রূপালী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেড ৯৬৫ কোটি টাকা ঋণ রয়েছে। এছাড়া সোনালী ব্যাংক রয়েছে বেক্সিমকো গ্রুপের ১,৮৩৮ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ঋণ ১,৪৬১ কোটি টাকা। এসব ঋণ পরিশোধ না করার পরও নিয়মিত রয়েছে। অথচ পুনর্গঠিত ঋণের ২ কিস্তি পরিশোধ না করলেই ঋণ খেলাপি হয়ে যাওয়ার কথা। এবি ব্যাংকে রয়েছে ৪ প্রতিষ্ঠানের ঋণ। এবি ব্যাংকে সালমান এফ রহমানের ৪ প্রতিষ্ঠান ঋণ রয়েছে। সবগুলো ঋণই পুনর্গঠিত। এ ব্যাংকের ঋণও বছরের পর বছর পরিশোধ করা হয়নি। ঋণগুলো ২০১৫ সালে পুনর্গঠিত করা হয়। বর্তমানে ৪ প্রতিষ্ঠানের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬০৫ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের ১২০ কোটি, একই প্রতিষ্ঠানে আরো ৫৫ কোটি টাকা ঋণ রয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলের ৮৩ কোটি এবং নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের ৩৪৫ কোটি টাকা। ব্যাংকাররা জানান, যে কোনো ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানতের পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাহকের ক্যাশ ফ্লো বিবেচনায় নেওয়া হয়। মূলত ঋণ কিভাবে ফেরত আসবে বা ঋণ শোধের মেকানিজম হিসেবে ক্যাশ ফ্লো আছে কিনা সেটি দেখা হয়। এরপর ওই ঋণের বিপরীতে প্রয়োজনীয় সহায়ক জামানত নেওয়া হয়। তবে সহায়ক জামানতের বিষয়টি
যাদের আমি চিনি না তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। আবার বড়দের সবাই ঋণ দিতে এতই আগ্রহী থাকে যে সহায়ক জামানত চাওয়ার সুযোগও থাকে না। এক্ষেত্রে এসব ঋণ ফেরত পাওয়া নিয়েও শঙ্কা বেশি থাকে। কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে বলেন, রাজনৈতিকভাবে এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি পরিশোধ না করলেও তাদের কিছু বলা যেত না। বাংলাদেশ ব্যাংকও জেনে চুপচাপ ছিল, তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে। এসব ঋণের অধিকাংশই খেলাপিযোগ্য। ঋণগুলো পর্যাপ্ত জামানত ছাড়া দেওয়ার কারণে টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তারা আরো বলেন, সরকার পরিবর্তন হয়েছে, এখন যদি সম্পত্তি বাজেয়াপ্ত করে তাহলে কিছু টাকা হলেও উদ্ধার করা যাবে। তাই সরকারের উচিত হবে এসব ঋণের ব্যাপারে নজর দেয়া। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, তিনি যে শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এমন নয়, তার বিরুদ্ধে শেয়ার মার্কেটে কারসাজি সহ অনেক অভিযোগ রয়েছে। এসবের নথি ডকুমেন্টস রয়েছে। এতদিন তারা প্রভাবশালী থাকার কারণে ওইসব ডকুমেন্টস প্রকাশ হয়নি। এখন তার বিরুদ্ধে সঠিক তদন্ত করে সেসব অপরাধ তিনি করেছেন তার শাস্তি সহ আর্থিক পেনাল্টি মানে জরিমানা ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেক্ষেত্রে দেশে বিদেশে তার যেসব সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। ডক্টর জাহিদ আরো বলেন, সালমান এফ রহমানের বিষয়ে যে মামলা এখন দেয়া হয়েছে সেটি রাজনৈতিক। এর আগেও যাদের বিরুদ্ধে এ ধরনের মামলা দেওয়া হয়েছে তারা পার পেয়ে গেছে। সেটি থেকে শিক্ষা নিয়ে সালমান এফ রহমানের ডকুমেন্টসের অপরাধগুলো ধরে মামলা করে তাকে বিচারের আওতায় আনা দরকার। দর্শক, এই নিয়ে আপনারা কি বলবেন? বাংলাদেশের ব্যাংকগুলো এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র এক সালমান এফ রহমানের কারণে। চিন্তা করে দেখেন, 7 ব্যাংক থেকে 36,000 কোটি টাকা ঋণ নিয়েছে। কিভাবে এত টাকা ঋণ নিতে পারে একজন দরবেশ বাবা? এইভাবেই বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি কোটিপতি সেজেছেন এবং বিশ্বের কত নাম্বার কোটিপতি সেইভাবে তাকে নাম্বারিং করে বিভিন্ন নিউজও করা হয়েছে। কিন্তু এইসব টাকা যে কোত্থেকে এসেছে এখন তার প্রমাণ মিলেছে। তবে এখনো ওনার বিরুদ্ধে এইসব ব্যাংক থেকে টাকা নেয়ার সূত্র ধরে কোনো মামলা করা হয়নি, দেয়া হয়েছে রাজনৈতিক মামলা। তাই আমার মনে হয় এখনো যেহেতু তিনি জীবিত আছেন, তার সমস্ত প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে বেনামে যেগুলো ছিল সেগুলো তো বাদই, যেগুলো নামে আছে সেগুলো ধরে ধরে যেসব ব্যাংকগুলো ঋণ খেলাপি হয়েছে বা যেসব ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিলে হয়তো বাংলাদেশের মানুষ বেঁচে যাবে, বাংলাদেশের মানুষের টাকা বেঁচে যাবে যারা এখন ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না। দর্শক, আপনারা যদি আমার কথার সাথে একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।